আসসালামু আলাইকুম সবাইকে। লার্নিফাই প্ল্যাটফর্ম থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা মূলত কেমিস্ট্রির চ্যাপ্টার 6 এসএসসি এর মোলের ধারণা ও রাসায়নিক গণনা নিয়ে হালকা পাতলা পড়াশোনা করবো আর কি। তো আজকের মেইন টপিক গুলো হচ্ছে এই যে মোল রিলেটেড, মোলের ধারণা, মোলারিটি, নির্দিষ্ট ঘনমাত্রা দ্রবণ প্রস্তুতি, শতকরা সমযোজী, কিছু ম্যাথ দেখবো মোল রিলেটেড ম্যাথ, এরপর হচ্ছে এসটিপি, এসিটিপি, এনটিপি, এরপরে দ্রবণ কি হয় এগুলো দেখবো আর কি। আচ্ছা, তো আমরা জানি যে যে কোনো জিনিস, সেটা হোক লেন্থ অথবা হচ্ছে কোনো একটা বস্তুর ওজন, এসব কিছু মাপার জন্য একটা একক থাকে। তো কেমিস্ট্রির যেই ইয়েগুলো আছে, মৌলগুলো আছে অথবা কোনো রাসায়নিক পদার্থ, এগুলো মাপার মতো সেরকম কোনো ইয়ে নাই, কোনো একক নাই। যেমন লেন্থ মাপার জন্য তোমার থাকতে পারে হচ্ছে মিটার, কোনো একটা বস্তুর উচ্চতা, হাইট মাপার জন্য মিটার থাকতে পারে। এরপর হচ্ছে কোনো একটা বস্তুর ওজন মাপতে গেলে আমরা হচ্ছে কেজি একক ইউজ করি। তো সেম ভাবে কোন একটা রাসায়নিক পদার্থ যদি আমরা মাপতে চাই, সেক্ষেত্রে আমরা এই মোল ইউজ করব। সিম্পল ভাষায় বলতে গেলে কি, মোল হচ্ছে রাসায়নিক পদার্থ পরিমাপের একক। আর যদি সংজ্ঞা আকারে যদি বলতে চাই, সংজ্ঞাটা হচ্ছে যে কোন রাসায়নিক পদার্থের ঠিক যেই পরিমাণে অ্যাভোগাড্রো সংখ্যা সমান অণু, পরমাণু অথবা আয়ন থাকে, তাকে বলা হয় এক মোল। এখন এই অ্যাভোগাড্রো সংখ্যাটা কি আসলে? অ্যাভোগাড্রো একটা নাম্বার দিয়েছিল যে যে কোনো বস্তুর এক মোলে ঠিক এই পরিমাণ 6.023 ইন্টু 10⁻23 টি অণু, পরমাণু অথবা আয়ন থাকবে। ঠিক আছে? তো আমরা যে বলতেছি এত যে এক মোল, এক মোল, এক মোল বলতে আসলে কি? এই দেখো, মনে করো যে আমাদের কাছে আমি তোমার কাছে এক মোল সোডিয়াম চাইলাম, তুমি আমাকে কি দিবা আসলে? মনে করো সোডিয়ামের আমরা পারমাণবিক ভর কত জানি? 23 গ্রাম। ওকে, তুমি যদি আমাকে 23 গ্রাম সোডিয়াম দাও, আমি বলবো যে তুমি আমাকে এক মোল পরিমাণ সোডিয়াম দিছো। ঠিক আছে? এখন আহ, এই যে বিভিন্ন পরমাণুর ক্ষেত্রে এই এক মোলের কনসেপ্টটা কিন্তু আলাদা হয়, কারণ পরমাণু প্রত্যেকে একে অপরের থেকে আলাদা, এবং আলাদা হওয়ার কারণে ওদের হচ্ছে পারমাণবিক যে ভরটা সেটাও আলাদা হয়। যেমন তুমি যদি ক্যালসিয়াম আমাকে 40 গ্রাম দাও, যেটা 40 গ্রাম দাও, তাহলে আমি বলবো যে তুমি আমাকে এক মোল দিছো। ঠিক আছে? তো এটা হচ্ছে মূলত এক মোলের ধারণা, যে এক মোল বলতে আসলে কোনো বস্তুর ঠিক 23 গ্রাম, যদি সোডিয়াম বলি 23 গ্রাম পরিমাণ দিবা, ক্যালসিয়াম দিবা 40 গ্রাম। এগুলো হচ্ছে যৌগর ক্ষেত্রেও অবশ্যই লাগবে। যেমন তুমি যদি আমাকে আমাদের যে বাসা বাড়িতে লবণ ইউজ করে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডের ভর কত? সোডিয়াম হচ্ছে 23, আর ক্লোরিন হচ্ছে 35.5, 58.5। তুমি যদি আমাকে 58.5 গ্রাম পরিমাণ সোডিয়াম ক্লোরাইড দাও, তাহলে আমি বলবো তুমি আমাকে এক মোল পরিমাণ সোডিয়াম ক্লোরাইড দিছো। তো এই এক মোলের মধ্যে আসলে কতটুকু অণু থাকে সেটা আমরা আগে বলছি, যে কোনো বস্তুর এক মোলের মধ্যে ঠিক এই যে অ্যাভোগাড্রো সংখ্যা যেটা আছে 6.023 ইন্টু 10⁻23 টি অণু থাকে, অথবা পরমাণু থাকে অথবা আয়ন থাকে। এখন এখানে আমরা হচ্ছে পরমাণু নিয়ে কথা বলতেছি, তো এই এক মোলের মধ্যে ঠিক এই পরিমাণ অণু থাকবে। এখানে আমরা যৌগ নিয়ে কথা বলতেছি, এই ঠিক 58.5 গ্রাম বা এক মোল সোডিয়াম ক্লোরাইডের মধ্যে ঠিক 6.023 ইন্টু 10⁻23 টি সংখ্যক অণু, সরি হ্যাঁ, অণু থাকবে। ওকে, এখানে আমরা সাইডে রেফারেন্স হিসেবে লিখে রাখি যে সোডিয়াম মনে করো 23 গ্রাম, এটাকে বলতে হচ্ছে 1 মোল। এটাকে বলতে পারতেছি আমরা 6.023 ইন্টু 10⁻23। এটাকে বলতে পারতেছি যে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে ওর আয়তন হবে 22.4 লিটার। এখন আমরা এটা নিয়ে হালকা একটু কথাবার্তা বলি। আচ্ছা, তো স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট, এখানে লিখে রাখছি দেখো, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার প্রেসার, আর হচ্ছে নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসার, এগুলো আসলে কি? তো স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার সাধারণত ধরা হয় যে লিখে রাখি সুন্দর করে কি, V = 22.4 লিটার। তো
স্ট্যান্ডার্ড টেম্পারেচার। স্ট্যান্ডার্ড টেম্পারেচারে এই টেম্পারেচারটা ধরা হয় 0°C অথবা 273 কেলভিন, আর প্রেসার ধরা হয় 1 অ্যাটমস্ফিয়ারিক প্রেসার, যেটা কিনা আমরা হচ্ছে অনেকে প্যাসকেলে লিখি, যেটা হচ্ছে 101.325 কিলো প্যাসকেল। তো প্রত্যেকটা গ্যাসীয় পদার্থ যেটা কিনা বাস্তব গ্যাস হয়, বাস্তব গ্যাসের একটা সূত্র, মানে সূত্রটা কি, পিভি ইজ ইকুয়াল টু হচ্ছে এনআরটি। আর আমরা চাচ্ছি কি, যে স্ট্যান্ডার্ড মানে আদর্শ তাপমাত্রা এবং চাপে কোনো গ্যাসের ভলিউম কত হওয়া উচিত। তো ভিটাকে রেখে আমরা এবার ভি ইজ ইকুয়াল টু এনআরটি বাই পি আমরা বের করতে চাচ্ছি ভি। তো আমরা কি ধরবো, এনটাকে 1 মোল, যে 1 মোল গ্যাসের আয়তন কত হয়, সো এনটাকে ধরবো 1, 1 সাথে গুণ করলে হবে আর টি ভাগ হচ্ছে পি। আর যেটা আছে এই আরটা হচ্ছে 8.31, আর টি হচ্ছে আমাদের 273 কেলভিন অথবা 0°C, এখানে কেলভিন লাগে করতে হবে। আর এই যে পি আছে এটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। আচ্ছা, তো এতক্ষণ আমরা আমাদের মোল সংখ্যা নিয়ে হালকা পাতলা ধারণা নিয়েছি। এরপরে মোল সংখ্যা রিলেটেড কিছু ক্যালকুলেশন দেখছি আমরা, যে মোল সংখ্যা থেকে কিভাবে কোনো একটা পদার্থের মধ্যে উপস্থিত তার অণু সংখ্যা কিভাবে বের করা যায়, অথবা কতটুকু ওই পদার্থ আছে ওই এর মধ্যে, পদার্থের মধ্যে, সেটা বের করা যায়। এই যে আমরা সূত্র শিখলাম না, যে n ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম ইজ ইকুয়াল টু ভি বাই 22.4, এসটিভ এর ক্ষেত্রে ইজ ইকুয়াল টু n বাই এনএ, যেখানে এন এটা হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা। আমরা আরো শিখলাম। তো আজকের আমাদের এখনকার আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ওইগুলা যেখানে আমরা দ্রবণ সম্পর্কে জানবো, দ্রবণ কিরকম হয়, দ্রবণ কিভাবে বানানো হয়, দ্রবণের ধরন, এরপর হচ্ছে কোনো একটা বস্তুর মোলারিটি সম্পর্কে। আর যদি আমরা নির্দিষ্ট ঘনমাত্রার দ্রবণ প্রস্তুতি করতে চাই সেক্ষেত্রে আমাদের কি কি এই রিলেটেড ম্যাথ করব। আর হচ্ছে কোনো একটা বস্তু শতকরা সংযুতি আর ঘনমাত্রার উপরে তাপমাত্রার প্রভাব, এটা ছোট একটা টপিক। তো এইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, তো প্রথম কথা আসে যে দ্রবণ আসলে কি। দ্রবণ মানে আমরা সবাই জানি, এই যে সামনে রমজান মাস আসতেছে, তো আমরা সবাই তো ম্যাক্সিমাম বাংলাদেশি পরিবারগুলোতে তোমার হচ্ছে রুয়াবজা শরবত খাওয়া হয়, তাই না? তো ওই রুয়াবজা শরবত কিভাবে বানানো হয়, পানির মধ্যে রুয়াবজা দেয়, চিনি দেয়, লেবু পানি দেয়, লেবু দেয়, এগুলো দিয়ে মূলত বানানো হয়, ঠিক আছে? ওই যে একটা পানি, একটা দ্রাবক, ওর ভিতরে আমরা দ্রবণ মিক্স করতেছি, চিনি মিক্স করতেছি, লেবুর রস মিক্স করতেছি, এরপর হচ্ছে রুয়াবজা মিক্স করতেছি, ঠিক আছে? মিক্স করে যে একটা মিক্সচার বানাইলাম, ওটাকে বলতেছি আমরা দ্রবণ, ঠিক আছে? ওর মধ্যে যে চিনি অ্যাড করলাম আমরা, ওটা হচ্ছে একটা দ্রবক, আর যে পানির মধ্যে অ্যাড করলাম ওটা হচ্ছে আমাদের দ্রাবক। এই পানি, চিনি, রুয়াবজা, লেবু শরবত, লেবু নিয়ে তোমার তৈরি হলো হচ্ছে রুয়াবজা শরবত, ঠিক আছে? যেটা কিনা একটা দ্রবণ। ওকে, দ্রবণ হচ্ছে এরকমই সিম্পল। আচ্ছা, এখন এই দ্রবণের ভিতরে আমরা কতটুকু তোমার হচ্ছে দ্রব্য অ্যাড করতেছি এর উপর ভিত্তি করে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এই লঘু দ্রবণ, একটা হচ্ছে গাঢ় দ্রবণ, ঠিক আছে? তো লঘু দ্রবণ আর গাঢ় দ্রবণের মধ্যে পার্থক্যটা কি, অথবা জিনিসটা আসলে কি? মনে করো তুমি দুইটা পাত্র নিছো, দুইটাই একদম সমান ধরনের পাত্র নিছো এবং তার ভিতরে সমান পরিমাণ পানি দেওয়া আছে। এটা তো 100 ml পানি দেওয়া আছে, এটা তো 100 ml পানি দেওয়া আছে। ওকে, 100 ml, 100 ml। এখন এই পাত্রের মধ্যে তুমি দিলা 30 গ্রাম চিনি দিলা, হ্যাঁ, 30 গ্রাম চিনি দিলা। আর তুমি এই পাত্রের মধ্যে দিলা, তুমি 50 গ্রাম চিনি দিলা। ওকে, তো দেখো সেম পরিমাণ পানি, এটাতে চিনি কম, এটাতে চিনি বেশি, তাহলে বলতো গাঢ় দ্রবণ কোনটা হবে? অবশ্যই ওইটা হবে, কারণ দুইটাতেই সমান পরিমাণ তোমার দ্রাবক আছে, কিন্তু ওটাতে তুলনামূলকভাবে দ্রব্য বেশি, এটাতে কম, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার, তাহলে কি বলতে পারবো, এইটা হচ্ছে আমাদের লঘু দ্রবণ আর এটা হচ্ছে আমাদের গাঢ় দ্রবণ, ঠিক আছে? যে যেরকম তোমার এটা সমান সমান দ্রাবকের ক্ষেত্রে প্রযোজ্য, সেটা সমান সমান তোমার দ্রবর ক্ষেত্রে প্রযোজ্য। কিভাবে? এ দেখো,
মনে করো এবার তুমি সেম দুইটা পাত্র নিছো, কিন্তু সমান পরিমাণ পানি নাও নাই। ঠিক আছে, মনে করো তুমি এটাতে নিছো 50 ml পানি নিছো, আর তুমি এটাতে নিছো তোমার 80 ml। সাপোজ কথা কথা বললাম আর কি, একটু বেশি উপরে হবে, 80 ml পানি নিছো, ঠিক আছে। আর তুমি দুইটাতে কি করলাম, সমান পরিমাণে চিনি মিক্স করলাম। এটা তো 50 গ্রাম, আর এটা তো 50 গ্রাম। এখন চিন্তা করে বলো তো কোনটাতে বেশি, কোনটা কোনটা গাঢ়, কোনটা লঘু হবে। এই দেখো, এটাতে তোমার 80 ml পানির মধ্যে 50 গ্রাম চিনি, আর এটাতে তার থেকে কম পরিমাণ পানিতে আবার সেই 50 গ্রাম চিনি। তাহলে এইটাতে তোমার দুটাতে সেম পরিমাণ, দুটাতে আলাদা আলাদা, এই যে দুটাতে সেম পরিমাণ চিনি মিক্স করা সত্ত্বেও এটাতে পানির পরিমাণ কম। তার মানে এইটার স্বাদ বেশি মিষ্টি লাগবে, আর এটার স্বাদ কম মিষ্টি লাগবে। এটা হচ্ছে আমাদের গাঢ় দ্রবণ, এটা হচ্ছে আমাদের লঘু দ্রবণ। কারণ কি, দুইটাতে সেম পরিমাণ দ্রবণ মিক্স করা সত্ত্বেও এটাতে দ্রাবকের পরিমাণ কম ছিল, তাই এটাতে আমাদের, এটা আমাদের গাঢ় দ্রবণ, আর ওটা হচ্ছে আমাদের লঘু দ্রবণ। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে লঘু আর গাঢ়র কনসেপ্ট দিলাম আর কি। আচ্ছা, ওকে। তো আমরা দ্রবণ দেখলাম, দ্রবণ কি দিয়ে তৈরি হয়, দ্রবণ তৈরি হয় দ্রব এবং দ্রাবক দিয়ে, এবং এই দ্রবের পরিমাণ অথবা দ্রাবকের পরিমাণের উপর ভিত্তি করে তোমার হচ্ছে দ্রবণ দুই রকমের হয়, একটা হচ্ছে লঘু, একটা হচ্ছে গাঢ়। হুম, লঘু দ্রবণে কি হয়, লঘু দ্রবণে তো লঘু দ্রবণের ক্ষেত্রে যদি দুইটা পাত্র নিই আমি, দুইটা পাত্রের মধ্যে আমি সমান সমান পরিমাণে পানি দিলাম, একটাতে দিলাম কম চিনি, একটাতে দিলাম বেশি চিনি। যেটাতে বেশি চিনি সেটা গাঢ় দ্রবণ, যেটাতে কম চিনি সেটা লঘু দ্রবণ, লঘু দ্রবণ। ঠিক আছে। আবার তুমি কি করলা, দুইটাতেই তুমি হচ্ছে সমান পরিমাণে চিনি দিলা, 50 গ্রাম, 50 গ্রাম বা 50 গ্রাম। ঠিক আছে, কিন্তু পানি দিলে একটাতে বেশি, একটাতে দিলে কম। ঠিক আছে। তো যেটাতে বেশি দিছো ওটা বেশি পানি সেম পরিমাণে চিনি ডিজলভ করতেছে, এটাতে কম পানি সেম পরিমাণ চিনি ডিজলভ করতেছে। তাহলে এটা হবে আমাদের গাঢ় দ্রবণ, এটা হবে আমাদের লঘু দ্রবণ। ঠিক আছে, ওকে। হুম, আচ্ছা, তো আমাদের হচ্ছে দ্রবণ ব্যাপারটা গেল। এবার আমরা দেখি তোমার হচ্ছে মোলারিটি জিনিসটা বলতে আসলে কি বোঝায়। দেখো, মোলারিটি বলতে বোঝা যাচ্ছে আহ নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণের মধ্যে, প্রতি লিটার দ্রবণের মধ্যে দ্রবণের যত মোল দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলা হয়। সরি, মানে কি, একটা নির্দিষ্ট তাপমাত্রায় একটা, তুমি একটা পাত্র নিছো, ওই পাত্রের মধ্যে তোমার হচ্ছে পানি আছে, আর অন্য যে কোনো একটা পদার্থ সলিউশন আছে। তো নির্দিষ্ট তাপমাত্রায় ওই যে সলিউশনটা বানাইলা তুমি, ওর মধ্যে মনে করো যেই সলিউশনটা থাকুক না, মনে করো এখানে তোমার হচ্ছে পানি আছে H2O, আর তুমি অ্যাড করতেছো সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, তো সালফিউরিক অ্যাসিডের যত মোল এই পানির মধ্যে দ্রবীভূত হবে তাকে বলবো আমরা এই মিশ্রণটা অথবা এই সলিউশনটা মোলারিটি। বুঝতে পারছো? আবার বলি সংখ্যাটা কি, নির্দিষ্ট তাপমাত্রা, সাপোজ এটা মনে করো এটা হচ্ছে আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস রুম টেম্পারেচার। এখানে তাপমাত্রাটা আলাদা করে বলার কারণ আমি পরে বলতেছি। তাপমাত্রার সাথে তোমার মোলারিটি অথবা ঘনমাত্রার সম্পর্ক আছে। মনে করো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রুম টেম্পারেচারে আমরা একটা সলিউশন বানাইলাম, সেই পানির মধ্যে আমরা হচ্ছে সালফিউরিক অ্যাসিড যুক্ত করলাম। তো ওই এই যে তাপমাত্রায় এই সলিউশনের মধ্যে যত মোল সালফিউরিক অ্যাসিড যুক্ত আছে, মানে দ্রবীভূত থাকবে আর কি, তাকে বলবো আমরা এই সলিউশনটার মোলারিটি। যদি 1 মোল থাকে একে বলবো আমরা 1 মোলার সালফিউরিক অ্যাসিড সলিউশন। যদি থাকে তোমাদের হচ্ছে 0.5, তখন বলবো আমরা সেমি মোলার। যদি থাকে 0.1 মোলার সলিউশন থাকে, সেক্ষেত্রে আমরা বলবো কি, ডেসিমোলার, ডেসিমোলার সালফিউরিক অ্যাসিড সলিউশন। বুঝতে পারছো? আচ্ছা, এগুলো সিম্পল ব্যাপার, এগুলো তোমার আশা করি বুঝতে পারতেছো। ওকে, তো এই মোলারিটি প্রকাশের গাণিতিক রূপটা হচ্ছে এরকম, যে S = N/V। এখানে আমি দেখো তোমার হচ্ছে সূত্রগুলার যে প্যারামিটারগুলো আছে সেগুলার আসলে পরিচয় কি দেখতে পাচ্ছি, যে N = তোমার হচ্ছে মোল সংখ্যা,
মানে যত মূল দ্রব্যতা থাকবে এর মধ্যে। ভি হচ্ছে আয়তন, এটা কার আয়তন আসলে? এটা হচ্ছে আমরা ওখানে যে পানিটা নিছিলাম না, ওই পানির যে আয়তন সেটা হচ্ছে এই আয়তন। আর এস হচ্ছে আমরা বের করব যে কত মোলারিটির ওটা। ঠিক আছে, মনে করো আমরা এখানে তোমার 1 লিটার পরিমাণ পানি নিছি, ঠিক আছে, ভিতরে আছে 1 লিটার, 1 লিটার অফ H2 আছে। এর মধ্যে তোমার মনে করো 1 মোল, আসলে 1 মোল বলতে কি বোঝায়? 1 মোল বলতে বোঝায় কোনো একটা পারমাণবিক পদার্থের অথবা কোনো একটা রাসায়নিক পদার্থের, আসলে রাসায়নিক পদার্থের যেই পারমাণবিক ভর অথবা তার আণবিক ভর যদি যৌগ ইউজ করি। মনে করো আমি এখানে সোডিয়াম ক্লোরাইড অ্যাড করতেছি, সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড অ্যাড করতেছি। তো 1 মোল অ্যাড করা মানে কি? ওর পারমাণবিক ভরের সংখ্যা সমান পরিমাণ সোডিয়াম ক্লোরাইড অ্যাড করা। তো সোডিয়াম ক্লোরাইড মানে কত? তোমার 23 প্লাস 35.5 মানে 58.5। মানে আমি এখানে 1 লিটার পানির মধ্যে 58.5 গ্রাম লবণ অ্যাড করলাম। 58.5 গ্রাম মানে হচ্ছে 1 মোল। এই যে অ্যাড করলাম, এখান থেকে আমরা বলতে পারি না যে এস ইজ ইকুয়াল টু এন বাই ভি। এন কি? এন হচ্ছে লবণের মূল সংখ্যা, লবণ কত মোল? 1। আর হচ্ছে ভি কত? পানির আয়তন 1 মোলার, 1 লিটার, আর এটা একক হচ্ছে মোল। এখান থেকে তোমার তাহলে কত আসে? 1 মোল পার লিটার, এই দ্রবণটার ঘনমাত্রা, ওই মোলারিটি। বুঝতে পারছো? সো বুঝতে পারতেছো ব্যাপারটা একদম ইজি। 1 লিটার পানির মধ্যে 1 মোল লবণ অ্যাড করছি, ওর ঘনমাত্রা ওর মোলারিটি হচ্ছে 1/1। এটার একক হচ্ছে মোল, এটার একক হচ্ছে লিটার, এই জন্য একক হচ্ছে মোল পার লিটার, এবং এর মোলারিটি হচ্ছে 1 মোল পার লিটার। বুঝতে পারছো? ওকে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন তোমার মনে করো যে তোমাদের বইতে আরেকটা কথা এক্সট্রা বলা আছে। তোমার ওখানে কি যে কোন একটা বস্তুর আয়তন যদি 1 ml হয়, সরি 1 মোল পার লিটার, অথবা এই মোল পার লিটারকে 1 মোলারও বলা হয়। যদি আয়তন, সরি আয়তন বলতেছি কেন, তার মোলারিটি যদি 1 মোলার হয় তাহলে ওকে আমরা বলতে পারি মোলার দ্রবণ। যদি তার মোলারিটি 0.5 মোলার হয় সেক্ষেত্রে আমরা তাকে বলতে পারবো সেমি মোলার। ঠিক আছে, যেরকম আমরা সেন্টিমিটার বলি ওরকম সেমি মোলার। তো এটাকে বলবো আমরা সেমি মোলার। আর যদি কোনো একটা বস্তুর দ্রবণের মোলারিটি হয় 0.1, একে বলবো আমরা ডেসিমোলার। এগুলো সাধারণত এমসিকিউ জিজ্ঞেস করে, অথবা তোমার ম্যাথের মধ্যে তোমার মনে করো ডিরেক্টলি না বলে দিয়ে বলতে পারে যে ডেসিমোলার কোন একটা সলিউশন বানাতে গেলে তুমি কতটুকু কি ইউজ করবা, তখন আমরা দেখবো। তখন যদি তোমাকে বলে ডেসিমোলার মানে কি, তোমাকে ডিরেক্টলি প্রশ্নের মধ্যে 0.1 মোলার দেওয়া নাই, কিন্তু তুমি যখন শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ যে ডেসিমোলার লেখা আছে, তো আমরা বুঝতে পারবো যে না, এখানে ডেসিমোলার মানে 0.1 মোলার সলিউশন আমাদেরকে বানাতে বলছে। ওকে, এখন একটা কথা দেখো, নির্দিষ্ট তাপমাত্রায় কথাটা আমি কেন হাইলাইট করছি, এর সাথে কিছু সম্পর্ক আছে। তো তাপমাত্রার সাথে কিন্তু কোনো একটা বস্তুর আয়তনের সম্পর্ক থাকে, এটা আমরা জানি। এটা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে সঠিক, আর লিকুইড পদার্থের ক্ষেত্রে সঠিক, ঠিক আছে। আবার সলিড পদার্থের ক্ষেত্রে সঠিক যদি অনেক উচ্চ তাপমাত্রা দেওয়া হয়। এই দেখো, আমি এখানে নির্দিষ্ট তাপমাত্রার কথাটা কেন হাইলাইট করলাম, তাপমাত্রার সাথে মোলারিটির কিসের সম্পর্ক, তাই না? দেখো, আমরা কি জানি যে কোনো একটা বস্তুর আয়তনের সাথে কিন্তু তার পারিপার্শ্বিক যে তাপমাত্রা, এটা কিন্তু এফেক্ট আছে। কিভাবে এফেক্ট আছে? যে এটা হচ্ছে তোমার কোনো গ্যাসীয় পদার্থের আয়তন যেরকম তাপ দিলে পারে, সেরকম কোনো একটা সলিউশন বা দ্রবণের তাপমাত্রা কিন্তু ওই আয়তন কিন্তু তাপমাত্রা দিলে বাড়ে। এর বাস্তব এক্সাম্পল কি? বাস্তব এক্সাম্পল হচ্ছে আমরা ওই যে চা খাওয়ার জন্য অথবা যে কোনো কাজের জন্য পানি গরম করি না? পানি গরম করলে কি হয়? পানিটা যখন তার বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্কে পৌঁছায়, যেটা কিনা পানির ক্ষেত্রে 100°C বিশুদ্ধ পানির ক্ষেত্রে, সে ধীরে ধীরে ফুটতে শুরু করে এবং তার উপরে জলীয় বাষ্পগুলো মানে উঠতে শুরু করে। ঠিক আছে, মানে কিভাবে? প্রথমে পানিটা ছিল সলিড, লিকুইডে ছিল, লিকুইডে থাকার পরে যখন আমরা তাপ ধীরে ধীরে বাড়াচ্ছি, তাপ দিছি, তাপমাত্রাটা বাড়তে বাড়তে যখন 100-তে পৌঁছাইছে,
তখন ওই পানির অণুগুলো আমাদের কিসে বাষ্পে পরিণত হওয়া শুরু করছে, জলীয় থেকে বাষ্পে। এই যে দেখলা, এই যে তাপমাত্রা আমি যত বাড়াইছি সেক্ষেত্রে তার ভলিউম বাড়ছে। ভলিউম কিভাবে বাড়ছে ভাই বললাম? ভলিউম বাড়ছে কিভাবে? যখন জলীয় অবস্থা ছিল ওর মধ্যে আন্তঃমলিকুলার বা আন্তঃআণবিক যে আকর্ষণ বলটা ছিল সেটা অনেক বেশি ছিল। বেশি থাকা মানে কি, ওরা কাছাকাছি ছিল। যখন আমি তাপমাত্রা বাড়াইছি তখন কি হবে, পরস্পর থেকে দূরে সরে যাবে, মানে কি এবার ওদের আয়তনটা বাড়বে। এই যে তাপমাত্রা বাড়াচ্ছে তো আয়তন বাড়তেছে, ঠিক আছে। তো এই দেখো আবার আয়তনের সাথে আমাদের আবার এই মোলারিটির সম্পর্ক আছে, দেখতে পাচ্ছ সম্পর্কটা কিরকম? ব্যস্তানুপাতিক সম্পর্ক। মানে সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, 1/v। তার মানে যদি আমাদের আয়তন বাড়ে কোনভাবে, সেক্ষেত্রে আমাদের মোলারিটি কমবে ওই সলিউশনে। আর যদি আমাদের আয়তন কমে সেক্ষেত্রে আমাদের মোলারিটি বাড়বে। আচ্ছা, এবার দেখো আমরা তাপমাত্রার সাথে মোলারিটির সম্পর্ক কিরকম ভাবে পড়ে সেটা আমরা দেখি। আমরা যে কোন বস্তু তাপমাত্রা বাড়ালে তার আয়তন বাড়ে, ঠিক আছে। তাপমাত্রা যত বাড়াচ্ছি তার আয়তন বাড়বে, তাপমাত্রা যদি বাড়ে আয়তন বাড়বে, এবং আয়তনের সাথে সম্পর্ক এই তোমার সলিবিলিটি অথবা মোলারিটি, তার সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। মানে ভলিউম যদি বাড়ে সেক্ষেত্রে মোলারিটি কমবে, ভলিউম যদি কমে আমাদের মোলারিটি বাড়বে। এটার ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে তাপমাত্রা যদি কমে। সো এই যে তাপের সাথে সম্পর্ক, এটা কোন একটা বস্তুর মোলারিটি তাপের উপর নির্ভরশীল। যে রুম টেম্পারেচার যদি তুমি দেখতেছো যে না ও একরকম মোলারিটি প্রদর্শন করতেছে, তুমি যদি এখন আরো বেশি হাই টেম্পারেচার কোনো একটা জায়গায় নিয়ে যাও সেই ক্ষেত্রে তার ভলিউম বাড়বে, সলিউশনটা ভলিউম বাড়া মানে তার হচ্ছে মোলারিটি কমবে, তখন আরো কম মোলারিটি প্রদর্শন করবে। এটাই হচ্ছে তাপমাত্রার সাথে মোলারিটির সম্পর্ক অথবা ঘনমাত্রার উপরে তাপের প্রভাব। আচ্ছা, তো আমরা এতক্ষণ ধরে দ্রবণ নিয়ে জানলাম, আমরা ঘনমাত্রার প্রভাব দেখলাম অথবা মোলারিটির প্রভাব দেখলাম, মোলারিটির তাপমাত্রার কারণে মোলারিটি কিভাবে চেঞ্জ সেটা দেখলাম। তো এখন আমরা দেখবো নির্দিষ্ট ঘনমাত্রা দ্রবণ প্রস্তুতি, এই রিলেটেড ম্যাথ দেখবো, ঠিক আছে। আর সূত্রটা কিভাবে আসে সেটা দেখবো। ওকে, এটা আমাদের শেষ, এটা আমাদের শেষ। আচ্ছা, আমরা যে সূত্র এখানে লিখে রাখছি দেখছো, এস ইজ ইকুয়াল টু এন বাই ভি। তো মোলারিটি ইজ ইকুয়াল টু তার মোল ভাগ হচ্ছে ভলিউম। আমরা একটা সূত্র শিখছিলাম মনে আছে, n is equal to w by m is equal to v by 22.4 is equal to n by na। এখান থেকে আমরা কি এটা ইউজ করতে পারি? কোন একটা বস্তুর মোল সংখ্যা ইজ ইকুয়াল টু তার পদার্থের দ্রব্যের ভর বা হচ্ছে তার আণবিক সংখ্যা, এটা আমরা ইউজ করি। ইউজ করলে কি পাবো আমরা? তোমার n এর মানটা বসাই দিই, তো w ভাগ হচ্ছে mv, এই পাশে হচ্ছে এস। এবার এসটাকে বসে রেখে এসগুলোকে এসে পাঠাই দিই, কি হবে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এস এম ভি। এখন তোমরা বইতে দেখে থাকছো হয়তোবা যে সূত্রটা এরকম আছে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এস এম ভি বাই 1000। এটার কারণ কি? কারণ হচ্ছে এরা এই আয়তনটাকে লিটার নিচে তাই জন্য 1000 দিয়ে ভাগ করছে, ঠিক আছে। তো আমরা এখানে করি, এখানে যে আয়তনটা ছিল এই ভিটা, এটা কিন্তু 22.4 লিটারে, মানে এটার একক লিটারে এর একক লিটারে, কিন্তু আমাদের প্রশ্নে সাধারণত মিলি লিটারে কাউকে দেওয়া থাকে, এই জন্য আমরা 1000 দিয়ে ভাগ করি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সূত্র কোন একটা নির্দিষ্ট ঘনমাত্রা দ্রবণ প্রস্তুত করানোর জন্য, ঠিক আছে। মানে মনে করো তুমি একটা লবণ পানির সলিউশন বানাবে, ঠিক আছে। তো ওই তুমি চাচ্ছ যে লবণ পানির সলিউশনটা ঠিক 0.1 মোলারের হোক, 0.1 মোলার অথবা মোল বা লিটারের এককের হোক। তোমার কাজ হচ্ছে, তুমি জানো না তুমি ঠিক কতটুকু ওর মধ্যে দ্রব্য অ্যাড করবা আর পানির ভলিউম কতটুকু হওয়া উচিত, ঠিক আছে। এই সূত্র ইউজ করে আমরা এখান থেকে ডাব্লিউর মান প্লাস হচ্ছে কতটুকু ভলিউমের পানি ইউজ করা লাগবে এগুলো আমরা বের করতে পারবো, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের মেইন ওয়ার্কিং ফর্মুলা, এটা ইউজ করে আমরা এখন কিছু ম্যাথ দেখব। ওকে, আচ্ছা। তো আমাদের প্রবলেম নাম্বার 1টা দেখি আমাদের কি দেওয়া আছে। তো আমাদের প্রশ্নে বলা আছে যে 2 লিটার 0.1 মোলার সোডিয়াম কার্বনেট সলিউশন বানাতে হলে তোমাকে কতটুকু সোডিয়াম কার্বনেট লাগবে। তো আমরা সলিউশনে যাই।
প্রশ্ন থেকে আমরা দেখবো আমাদের কি কি ডাটা দেওয়া আছে, ওখান থেকে আমাদের সূত্র অ্যাপ্লাই করে আমরা বের করে ফেলবো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ওয়ার্কিং ফর্মুলা, লিখে রাখছি দেখো উপরে। তো সলিউশনটা হবে এরকম, আমাদের ডাটা কি কি দেওয়া আছে আমরা দেখি। প্রথমে 2 লিটার এককে দেওয়া আছে, কিন্তু আমরা কি শিখছি সূত্রটা মিলিলিটার এককে, মানে কি 2 লিটারকে আমাদের এমএল এ নিয়ে যাওয়া লাগবে। সো ভি ইজ ইকুয়াল টু 2 লিটার বা 2000 মিলিলিটার। ওকে, আবার হচ্ছে ওর মোলারিটি দেওয়া আছে 0.1 মোলার। আর আমরা তো জানি সোডিয়াম কার্বনেটের আণবিক ভর মেবি 106, হ্যাঁ 106 গ্রাম। আমাদের লাগবে কি ডাব্লিউ, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এস ভি এম বাই 1000। সব মানগুলো বসাই দেবো এখানে আমরা। 0.1, ভি এর মান হচ্ছে 2000, এম এর মান হচ্ছে 106 ভাগ 1000। এটা ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাব। তো এই যে 21.2 গ্রাম। আমাদের যদি 2 লিটার পরিমাণে 2 লিটার পরিমাণ 0.1 মোলার সোডিয়াম কার্বনেট সলিউশন লাগে, সেখানে আমাদের 21.2 গ্রাম পরিমাণ Na2CO3 অ্যাড করা লাগবে। ঠিক আছে, দ্রব্য হিসেবে অ্যাড করা লাগবে। ওকে, আমরা আরেকটা অঙ্ক দেখি। এরকম একটা দেওয়া আছে, পাত্র দেওয়া আছে, তার মধ্যে আছে হচ্ছে 0.75 মোলার, 0.75 মোলার 20 গ্রাম পরিমাণ দেওয়া আছে, 20 গ্রাম দেওয়া আছে। আর দ্রব্যটা হচ্ছে মানে পদার্থটা হচ্ছে Na2CO3। ঠিক আছে, লেখা হয়নি এটা। তোমাকে বলছে যে তুমি এখানে যদি 0.5 মোলা বানাতে চাও 20 গ্রাম অ্যাড করে, 20 গ্রাম সোডিয়াম কার্বনেট অ্যাড করে, তোমার এখানে কতটুকু দ্রাবক হিসেবে তুমি যেটা ইউজ করো না কেন, দ্রাবক হিসেবে তুমি মনে করো পানি ইউজ করতেছো। ঠিক আছে, তো তোমাকে কতটুকু কত ভলিউমে কত লিটারের পানি ইউজ করা লাগবে, মানে ভি ইজ ইকুয়াল টু ওয়াট। ঠিক আছে, সেম প্রসেস আমাদের। ঠিক আছে, তো আমাদের কি লাগবে, সূত্র বসাবো, ডাটাগুলো লিখবো। ডাটা কি দেওয়া আছে, এস ইজ ইকুয়াল টু 0.75 মোলার অথবা মোল পার লিটার 20 গ্রাম, ডাব্লিউ পরিমাণ দেওয়া আছে 20 গ্রাম, আর Na2CO3 বা এম ইজ ইকুয়াল টু 106 গ্রাম। ঠিক আছে, তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে ভাই এখানে মোল লিখতেছে, মানে মোলার লিখতেছে, আবার মাঝে মাঝে মোল পার লিটার লিখতেছে। আসলে দুইটা জিনিস সেম, মোল লিখলেও যা, মোল পার লিটার লিখলেও তাই। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এস ভি এম বাই 1000। ঠিক আছে, তো আমাদের লাগবে এখান থেকে কি ভি লাগবে, ভি লাগবে, যেহেতু আমরা এখান থেকে ভিটা বের করে আনবো। সো এস ভি এম ইজ ইকুয়াল টু 1000 ডাব্লিউ, ভি লাগবে, ভি বাদে বাকি সব কিছু অফিসে পাঠিয়ে দেবো। 1000 ডাব্লিউ ভাগ হচ্ছে এস এম। আচ্ছা, ডাব্লিউ মানটা বসাই দেবো 20 ভাগ হচ্ছে এস ইন্টু এম, এস এর মান কত 0.75, আর হচ্ছে এম, এম হচ্ছে 106। ওকে, এইটা আমরা ক্যালকুলেট করে দেখি কত আসে।
251.57, 251.57 মিলিলিটার পরিমাণ তোমাকে অ্যাড করা লাগবে দ্রাবক। ঠিক আছে, তো এই অঙ্কগুলো সাধারণত এইভাবে ইউজ করা হয়, এইভাবে করতে হয়, একদম সিম্পল অঙ্ক। তোমাকে প্রশ্নে দেওয়া থাকবে এরকম ভাবে সুন্দর মতো ডাটা দেওয়া থাকবে, ওখান থেকে তোমাকে বের করতে বলবে যে তোমার কতটুকু ডাব্লিউ লাগবে, কত ভলিউমের ডাব্লিউ লাগবে, অথবা মাঝে মাঝে এমন জিজ্ঞেস করতে বলতে পারে যে তোমাকে ডাব্লিউ দেওয়া আছে, এস দেওয়া আছে, ভি দেওয়া আছে, তোমাকে বলতে পারে যে উক্ত পদার্থটি শনাক্ত করো। বুঝতে পারছো? মানে তোমাকে এখান থেকে এমটা বের করতে হবে, এমটা বের করে তোমাকে বলতে হবে যে না, যে এটা কোন কোন যৌগ। এর জন্য তোমাদেরকে বিভিন্ন যৌগে যে সবচেয়ে বেশি পরিমাণ যে যৌগগুলো সাধারণত ইউজ করা হয়, যেমন সোডিয়াম ক্লোরাইড, সালফিউরিক অ্যাসিড, তোমার হচ্ছে H2O, এরকম যে বিভিন্ন যৌগগুলো আছে, এই যৌগগুলো তোমার হচ্ছে আণবিক ভরটা মুখস্থ থাকা লাগবে। যেমন সালফিউরিক অ্যাসিডের কত 98, সোডিয়াম কার্বনেটের কত 106, এরপর তোমার হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কত 36.5, পানির কত H2O কত 18 গ্রাম। এরকম ভাবে তোমাকে এখান থেকে এম বের করতে বলতে পারে। এম বের করে তুমি দেখবা যে এখানে কত আসছে, পরে এর সাথে তুমি তুলনা দেবে যে তোমার কোনটা সাথে সবচেয়ে বেশি মিল যায়। আসলে এমনটা সলিউশন করি। তো প্রশ্নটা দেখো কি বলছে, একটা পাত্র দেওয়া আছে, পাত্রের মধ্যে এম যৌগ আছে, এম যৌগটা কি আমরা সেটা জানি না। তো পাত্রের ঘনমাত্রা মোলারিটি কত, সেমি মোলার, এটার মধ্যে 700 ml পরিমাণ আছে, আর হচ্ছে 34.3 গ্রাম অ্যাড করা আছে। বলছে যে উক্ত এম যৌগটি শনাক্ত করো, মানে এম যৌগটা কি আসলে। তো আমরা দেখি কি কি দেওয়া আছে আমাদেরকে। প্রথম কথা 34.3 গ্রাম, এটা আসলে কি, এটা হচ্ছে কতটুকু দ্রব্য অ্যাড করা হয়েছে ওটার মধ্যে, তার মানে এটা হচ্ছে আমাদের ডাব্লিউ ইজ ইকুয়াল টু 34.3 গ্রাম। আচ্ছা, সেমি মোলার বলছে, সেমি মোলার মানে কত, এর যে মোলারিটি হবে সেটা হবে 0.5 মোলার, 700 ml দেওয়া আছে, মানে ভি ইজ ইকুয়াল টু 700 মিলিলিটার। এমটা আসলে কি, এম যোগটা আসলে কি, এটা বের করতে হবে। সূত্র বসাই আমরা, এম কত আসলে কি, সূত্র হচ্ছে এসভিএম, ডাব্লিউ ইকুয়াল টু এসভিএম ভাগ হচ্ছে 1000। আমাদের এমটা লাগবে, এমটাকে এ পাশে রেখে আমরা পাঠিয়ে দিই 1000 কে। তো এসভিএম ইজ ইকুয়াল টু 1000 ইন্টু ডাব্লিউ। এম লাগবে, এমটাকে রেখে সব কিছুকে ওই পাশে পাঠিয়ে দিই 1000 ডাব্লিউ ভাগ হচ্ছে এস ইন্টু ভি। ওকে, ডাব্লিউ মান কত 34.3, এস কত 0.5, আর ভি কত 700। আচ্ছা, করি আমরা ক্যালকুলেট দেখি কি আসে। 1000 ইন্টু 34.3 ভাগ হচ্ছে 0.5 ইন্টু 700, 98 গ্রাম হচ্ছে এইখানে যে যৌগটা ইউজ করা হয়েছে, এই এমটার ভর, আণবিক ভর। ঠিক আছে, গোলাই ফেলো না কিন্তু, ডাব্লিউ হচ্ছে কতটুকু অ্যাড করা হয়েছে সালফিউরিক অ্যাসিডে। ঠিক আছে, আর এই এমটা কি, এটা হচ্ছে আণবিক ভর 98 গ্রাম। এখন 98 গ্রাম আসলে কার বলতো, সালফিউরিক অ্যাসিডের। সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর 98 গ্রাম, সুতরাং এই এম যৌগটা হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে আমাদের এম যৌগ। এরকম ভাবে তোমরা প্রশ্ন দিতে পারে। ঠিক আছে, তো এবার আমরা এই প্রবলেমটা দেখি কি বলা আছে আমাদেরকে। বলছে যে আমাদের একটা দ্রবণ দেওয়া আছে, দ্রবণের মধ্যে, দ্রবণটা আসলে কার, সোডিয়াম কার্বনেটের 500 ml 0.25 মোলার সলিউশন। বলছে যে এই সলিউশনের মধ্যে কতটি Na2CO3 পরমাণু, মানে কতটি পরমাণু বিদ্যমান আসলে টোটালে। সলিউশনটা কার, সোডিয়াম কার্বনেটের সলিউশন। ঠিক আছে, বলছে যে কতটি পরমাণু বিদ্যমান। তুমি যদি এখান থেকে এই যৌগটা টোটালটা, ঠিক আছে, এর কত গ্রাম আছে, এরপরে আমরা ওই যে W/M ইজ ইকুয়াল টু N/Na ওইটা ইউজ করতে পারি। যে প্রথমে আমরা এখান থেকে এই সূত্রটা ইউজ করে, যে
ডাব্লিউ ইজ ইকুয়াল টু এসভিএম বাই 1000, এই সূত্র ইউজ করে এই যৌগের ডাব্লিউ বের করব। তারপরে ওইটুকু ডাব্লিউতে মানে ওইটুকু পরিমাণে কতগুলো পরমাণু আছে এটা বের করতে হবে। ঠিক আছে, চলো করি। ওকে, তো কি কি দেওয়া আছে আমাদের? ভি দেওয়া আছে প্রথম কথা, ভি ইজ ইকুয়াল টু 500 ml, যার মোলারিটি হচ্ছে 0.25 মোলার। আর আমরা জানি সোডিয়াম কার্বনেটের ভর হচ্ছে 106। 106 কিভাবে? সোডিয়াম দুইটা আছে, তো 23 দুগুণে 46, 46 আর কার্বন হচ্ছে 12, তো 46 প্লাস 12 হচ্ছে 58, 58 আর হচ্ছে এইদিকে 48, 3 ছিল 48 যোগ করে 106। আশা করি তোমরা হচ্ছে আণবিক ভর বের করতে পারো। ওকে, তো আমাদের লাগবে কি? ডাব্লিউ, এই যোগের মধ্যে কতটুকু মানে সোডিয়াম কার্বনেট কতটুকু আছে। ঠিক আছে, ডাব্লিউ বের করি আমরা। ডাব্লিউ ইজ ইকুয়াল টু এসভিএম বাই 1000, সূত্রে মান বসাই 0.25, ভি হচ্ছে 500, এম হচ্ছে 106 বাই 1000, ক্যালকুলেট করি মানটা পাই। এই যে 13.25 গ্রাম of Na2CO3 বিদ্যমান। এখন দেখো পরের পার্ট 2 তে যে এই যোগের মধ্যে আমরা বের করতে পারছি, এতক্ষণ কি বের করছি আমরা, যে এই যোগের মধ্যে বিদ্যমান সোডিয়াম কার্বনেটের পরিমাণ কত? 13.25 গ্রাম। সরি, এখন যদি আমরা এই যোগের মধ্যে কতগুলা এই সোডিয়াম কার্বনেটের অণু আছে এটা বের করতে পারি না আমরা কোন সূত্র দিয়ে? ডাব্লিউ বাই এম ইজ ইকুয়াল টু এন বাই এন এ। চলো তো করি আমরা এটা। তো আমাদের লাগবে এন, যে কতগুলা যৌগের অণু আছে সোডিয়াম কার্বনেটে, এন বের করব। সো এন ইজ ইকুয়াল টু হোয়াট? ডাব্লিউ ইন্টু এন এ, ডাব্লিউ ইন্টু এন এ, এটা বড় হতে হবে, আর নিচে বসবে এম। ওকে, ডাব্লিউ কতটুকু বের করছি আমরা এখনই? 13.25, এন এ হচ্ছে 6 পয়েন্ট, অ্যাভোগাড্রোস নাম্বার মনে আছে? আচ্ছা, এম হচ্ছে কত? 106, ক্যালকুলেট করি। সো 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ভাগ 106, 7.52, 7.528। আমরা 3 ঘর পর্যন্ত নিই আমরা সচরাচর 22টি অণু। এটা কি বের করছে বুঝতে পারছো? এটা হচ্ছে এই যৌগের মধ্যে, এই সলিউশনটার মধ্যে কতগুলা সোডিয়াম কার্বনেটের অণু আছে। খেয়াল রাখো, এটা কিন্তু পরমাণু বের করি নাই, এই যৌগটাকে ভাঙলে আমরা সেপারেটলি পরমাণু পাবো। এখন দেখো এই যৌগের মধ্যে কি কি পরমাণু আছে, দেখো এখানে সোডিয়াম আছে 2টা, সোডিয়াম আছে 2টা, কার্বন আছে 1টা, কার্বন আছে 1টা, আর অক্সিজেন কয়টা আছে? 3টা। দেখতে পাচ্ছ? তো সোডিয়াম আছে 2টা, কার্বন আছে 1টা, 2 আর 3, 3 আর 3 6। এখানে এই যৌগটার মানে এই যৌগের একটা অণুর মধ্যে 6টা পরমাণু আছে, একটা অণুর মধ্যে 6টা পরমাণু আছে। তো এতগুলো অণুর মধ্যে কয়টা পরমাণু থাকবে? জাস্ট এর সাথে 6 গুণ করে দিলে তো হয়ে যাচ্ছে। সো ডাব্লিউ, সো পরমাণুর সংখ্যা ইজ ইকুয়াল টু, এই যে মানটা পাইলাম যৌগের সংখ্যা 7.528 ইন্টু 10 টু দি পাওয়ার 22 ইন্টু 6, আচ্ছা সাইড নোট দিবা, যেহেতু সোডিয়াম কার্বনেটের মধ্যে 6টি পরমাণু বিদ্যমান, এটা 6 গুণ করি কত আসে? 4.
517 ইন্টু 10⁻23 টি পরমাণু। এই হচ্ছে আমাদের অ্যান্সার। পরমাণু সংখ্যা আমরা পেয়ে গেছি। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তো এখন আমরা আজকের ক্লাসের লাস্ট টপিক শতকরা সংযুতি নিয়ে আলোচনা করব। তো দেখা যাক শতকরা সংযুতি কি। শতকরা সংযুতির সংখ্যাটা যদি আমরা খেয়াল করি, দেখি শতকরা সংযুতি কি, যে কোনো যৌগের 100 গ্রামের মধ্যে যে মৌল যত গ্রাম থাকে তার শতকরা পরিমাণই ওই মৌলের শতকরা সংযুতি। মানে সিম্পল কথাবার্তা কি, মনে করো তুমি একটা কোনো যৌগের 100 গ্রাম নিছো, ঠিক আছে। একটা যৌগের মধ্যে তো অনেকগুলো পরমাণু থাকে, এক বা মানে দুইয়ের অধিক পরমাণু থাকে। তো ওই যৌগগুলোর মধ্যে কোন যৌগের কোন পরমাণুর কন্ট্রিবিউশন কতটুকু, এটার একটা শতকরা পরিমাণই হচ্ছে তার শতকরা সংযুতি। যদি আমরা এদেরকে সূত্রটা দেখি, যে কোনো যৌগে কোন একটা মৌলের শতকরা সংযুতি ইজ ইকুয়াল টু, আমরা যেই পরমাণুর শতকরা সংযুতি বের করতে চাচ্ছি তার পারমাণবিক ভর প্লাস এই গুণ ওই যৌগে ওই পরমাণু কতগুলো আছে, উপরে এটা গুণ আর নিচে হবে হচ্ছে যৌগের আণবিক ভর ইন্টু 100%। বুঝতে পারছি আমরা? আচ্ছা, সিম্পল একটা এক্সাম্পল দিই, যে এই যে হাইড্রোজেন ক্লোরাইড আছে, তো এই হাইড্রোজেন ক্লোরাইডে হাইড্রোজেনের শতকরা সংযুতি কত আর ক্লোরাইড গ্যাসের শতকরা সংযুতি কত, ঠিক আছে। তো এটা কিভাবে বের করতে হয়, এই দেখো, সংযুতি মানে হচ্ছে কি কন্ট্রিবিউশন। এই হাইড্রোজেন ক্লোরাইড এই তোমার হচ্ছে যৌগটা তৈরি করতে হাইড্রোজেনের কত কন্ট্রিবিউশন হয়েছে আর ক্লোরিনের কত কন্ট্রিবিউশন হয়েছে, এটার একটা শতকরা পরিমাণ হচ্ছে তার শতকরা সংযুতি, ঠিক আছে। তো যদি আমরা হাইড্রোজেনটা বের করতে চাই, কি লাগবে আমাদের, হাইড্রোজেনের পারমাণবিক ভর কত, 1। এই যৌগে হাইড্রোজেন কয়টা আছে, একটা আছে। নিচে যৌগের আণবিক ভর। এখন এই হাইড্রোজেন ক্লোরাইড এই যৌগটার আণবিক ভর কত, 1 প্লাস 35.5, সো 36.5, 36.5 ইন্টু 100% দিতে ভুলবা না, যেহেতু নাম শতকরা সংযুতি মানে কত পার্সেন্টেজ এটা বের করা লাগবে অবশ্যই। তো কত, উপরে তো 1, নিচে হচ্ছে 36.5 ইন্টু 100%, 2.73 2.73%। এটা হচ্ছে হাইড্রোজেনের এই যৌগের শতকরা সংযুতি। তাহলে ক্লোরাইডের কত, ক্লোরিনের কত, উপরে ক্লোরিনের ভর 35.5, কয়টা আছে, একটা। নিচে কত, 36.5 ইন্টু 100%, তাহলে 35.5 বাই 36.5 ইন্টু 100%, 97.26। এই যে এটা হচ্ছে ক্লোরিনের সংযুতি, শতকরা সংযুতি 97.26%, আর হাইড্রোজেনের শতকরা সংযুতি হচ্ছে 2.73%। মানে এই যৌগটা গঠন করতে এখানে হাইড্রোজেনের কন্ট্রিবিউশন ছিল 2.73% আর ক্লোরিনের ছিল 97%। এই দুটো যোগ করে 100% হয়েছে এই হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। অ্যাজ সিম্পল এজ দ্যাট, একদম ইজি অঙ্ক, ঠিক আছে। আমরা যদি প্রবলেম সলভ করি সেক্ষেত্রে আমাদের পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আশা করি বুঝতে পারছি, একদম সোজা এটা। কারণ এটা 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 জানা ইজি কেন, এই জানা দরকার কেন, এরপরে এই শতকরা সংকেত ইউজ করে আমরা স্থূল সংকেত, আণবিক সংকেত, এরপরে তোমার হচ্ছে এরপরে যেগুলো আছে লিমিটিং বিক্রিয়ক, এগুলো করা লাগবে। সো কনসেপ্টটা খুবই ইজি বাট ইম্পর্টেন্ট। ওকে, তো আমরা এখানে এই রিলেটেড ম্যাথগুলো দেখি কিভাবে ম্যাথগুলো আসে। তো তোমাকে উদ্দীপকের একটা যোগ্য দেওয়া থাকবে, তো বলবে কি যে এই যৌগটার ভিতরে প্রত্যেকটা মৌলের শতকরা সংযুতি নির্ণয় করো। আমরা তো শিখছি অলরেডি, চলো করা যাক। তো এই অঙ্কগুলো করার জন্য তোমাকে প্রথমে যেটা করা লাগবে, প্রত্যেক যে যৌগটা বের করতে বলবে, যে যৌগের পরমাণু শতকরা সংযুতি বের করতে বলবে, তার আণবিক ভরটা প্রথমে আমরা বের করি, ঠিক আছে।
যেমন এখন আমরা করতেছি এটার জন্য, এই সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেটের ভর কত? তো এখানে কি কি আছে? সোডিয়াম আছে, হাইড্রোজেন আছে, কার্বন আছে, আর 3টা অক্সিজেন আছে। তো সোডিয়ামের কত? সোডিয়ামের হচ্ছে 23, হাইড্রোজেনের কত? 1, কার্বনের কত? 12, অক্সিজেন 3টা, তো 3 × 16 মানে 48। ঠিক আছে, তাহলে 23 আর 1 24, 24 আর 12 36, 36 আর 48 কত হয়? 36 আর 8 হয় 44, 44 আর 40 হয় 84 আই গেস, যদি ভুল না করি। তাও একবার দেখি, 23 + 1 + 12 + 48, 84। ওকে, 84 গ্রাম হচ্ছে এই যৌগের আণবিক ভর। এই যৌগের আণবিক ভর বের করলাম আমরা। ঠিক আছে, এখন এখানে কি তোমার কি করা উচিত? এই সোডিয়ামের কত, হাইড্রোজেনের কত, কার্বনের কত, অক্সিজেনের কত শতকরা সংযুতি সেটা বের করা লাগবে। তো প্রথমে আমরা সোডিয়ামেরটা বের করি। ওকে, প্রথমে একটা দাগ দিবা, দাগ দিয়ে নিচে কি বসাবা? এই যে আণবিক ভরটা এটা বসাবা 84। উপরে কি বসাবো? উপরে বসাবো আমরা যেই মৌলটা ইউজ করতেছি, যেই মৌলটা বের করতেছি ওর আণবিক পারমাণবিক ভর। সোডিয়ামের কত? 23। এবং এই যৌগে কয়টা আছে? একটাই আছে, সো 1 লাস্টে ইনটু 100%। সো 23/84 into 100%, 27.38%। বুঝলা? হাইড্রোজেনটা বের করি। হাইড্রোজেনের কত? হাইড্রোজেনের হচ্ছে একটা, কয়টা আছে? একটাই আছে, নিচে কত? 84 ইন্টু 100%। তাহলে 1/100 করলে 84 করলে কত হয়? 1/84 ইন্টু 100, 1.19। এরপরে দেখি কার্বনের কত। কার্বন একটা আছে, কার্বনের ভর কত? 12। সো 12 ইন্টু 1, নিচে হচ্ছে যৌগের ভর 84 ইন্টু 100%, কত আসে? নিচে লিখি, এখানে জায়গা লাগবে। 12/84 ইন্টু 100, 14.28। আর লাস্টটা দেখি অক্সিজেনেরটা। অক্সিজেনের ভর কত? 16। কয়টা আছে? 3টা। সো 16 ইন্টু 3 ভাগ হচ্ছে 84 ইন্টু 100%, কত আসে? 16 ইন্টু 3 48 ভাগ হচ্ছে 84 ইন্টু 100%, 57.14। এই যে আমরা সোডিয়ামেরটা বের করলাম, হাইড্রোজেনটা বের করলাম, কার্বনেরটা বের করলাম এবং অক্সিজেনেরটা বের করলাম। কি বের করলাম? শতকরা সংযুতি। শতকরা সংযুতি মানে কি? এই যৌগ গঠনে এদের প্রত্যেকের কন্ট্রিবিউশন কতটুকু, এটাই। এটা তোমাদের জন্য আমি দিয়ে দিলাম, এটা তোমরা করবা, আমি এটা করে দিচ্ছি। ওকে, প্রথমে আমাদের বের করা লাগবে এই Al2SO4 এর লেখা বলে গেছে, Al2SO4 এর আণবিক ভর বের করা লাগবে। ওকে, আচ্ছা, তো আমরা Al2SO4 বা অ্যালুমিনিয়াম সালফেটের আণবিক সংকেতটা বের করি, আণবিক ভর আর কি বলতেছি। তো এখানে দেখি আমরা অ্যালুমিনিয়াম কয়টা আছে? অ্যালুমিনিয়াম আছে 2টা। সো অ্যালুমিনিয়াম এর ভর ইন্টু 2 প্লাস SO4। এই SO4 কিন্তু একটা যৌগমূলক, মানে এক বা একাধিক পরমাণু মিলে একটা যৌগ গঠন করছে, কিন্তু ওরা যৌগের মধ্যে এগুলা সেপারেট ভাবে আচরণ করে না, ওরা পুরোটা মিলে একটা একটা পরমাণু নিয়ে আচরণ করে, এই জন্য এদেরকে বলা হয় যৌগমূলক। এই যৌগমূলকের বাইরে এই 3 বসাইছিলাম, এই 3 বসাইছি, এটা আসলে কি? এটা হচ্ছে এই অ্যালুমিনিয়াম যোজনী, আর এর গায়ে বসছে, অ্যালুমিনিয়ামের গায়ে বসছে এর যোজনী। এটা আমরা হচ্ছে
যোজনী যে চ্যাপ্টারটা ছিল মনে হয় চ্যাপ্টার 4 অথবা 5, ওটাতে আমরা দেখব। তো অ্যালুমিনিয়াম আছে দুইটা। এখন এই সালফার কয়টা আছে দেখো, SO4 3, মানে এটা হোল ব্র্যাকেট দাও, মানে কি এই 3 এর সাথেও বসবে, এর সাথেও বসবে, সালফার সাথে বসবে, অক্সিজেন সাথে বসবে। সো 3 মানে কি S × 3, মানে 3টা সালফার আছে। আর অক্সিজেন কয়টা আছে? 12টা। এর গায়ে 4টা আছে, সাথে আরো 3টা, 4 3 12, এই জন্য অক্সিজেন × 12। এবার এটা বের করি। অ্যালুমিনিয়ামটা প্রবাবলি 27। সো 27 × 2 প্লাস হচ্ছে সালফার হচ্ছে 32 × 3 প্লাস হচ্ছে অক্সিজেন কয়টা? 12টা। সো অক্সিজেন মনে হয় 16 × 12। হিসাব করো দেখি কত আসে। 54 + 96 প্লাস 54 + 96 প্লাস 16 × 12, 342। অনেক ভারী যোগ, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা অ্যালুমিনিয়ামেরটা কত, সালফারেরটা কত, আর অক্সিজেনেরটা কত শর্করা সংকেত সেটা বের করি। অ্যালুমিনিয়ামেরটা কত? প্রথম কথা, অ্যালুমিনিয়াম কয়টা আছে? দুইটা আছে। ওর ভর কত? 27। সো 27 × 2, নিচে যৌগের ভর 342 × 100%, তাহলে কত আসে? 54/342 × 100%, 15.78, 78%। এবার সালফারটা বের করি। সালফারটা কত? সালফার কয়টা আছে? 3টা। ওর ভর কত? 32। 32 × 3 ভাগ হচ্ছে 342। সো 96 ভাগ হচ্ছে 342 × 100%, 28.07%। লাস্টটা অক্সিজেনেরটা কয়টা আছে? 12টা আছে। ভর কত? 16। 16 ভর, 12টা আছে, নিচে যৌগ 342। ওফ, এখানে তো প্রত্যেকটাতে এটাতে ভুলে গেছি, এখানে × 100% হবে, ঠিক আছে। ওকে, সো 16 × 12 ভাগ হচ্ছে 342 × 100%, 56.14। এই যে এভাবেই আমরা শতকরা সংকেতটি বের করতে পারবো, একদম ইজি। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা শতকরা সংকেতের উপর ভিত্তি করে যে স্থূল সংকেত আছে, আণবিক সংকেত আছে, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর নামাজ কালাম পড়তে থাকো, পড়াশোনা করতে থাকো। যে যে ধর্মের অনুসারী হও না কেন, তার সৃষ্টিকর্তাকে স্মরণ করতে থাকো।